লস রিকভারি করার জন্য আমি পার্সোনালি কি নিয়ম মেনে চলি তার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি এই ভিডিওতে দিতে চলেছি, যেখানে আপনাদের সামনে আমার যে আগের ভিডিও 6 দিন আগের ভিডিও, সেখানে আমি আমার পোর্টফোলিও ওপেন রেখেছিলাম, সেখানে আমার লস চলছিল। আজকের দিনে আমি সেই পোর্টফোলিওটাকেই দেখাবো, যেখানে আমরা দেখব যে লোকসানের পরিমাণ বাড়লো নাকি লোকসানটা কাভার হলো, এবং কি আমি মাইন্ডসেট করে রেখেছিলাম সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া এই যে লস রিকভারির জন্য চারখানা থিওরিটিক্যাল পয়েন্ট আমি এই ভিডিওতে ডিসকাস করব। তবে আপনারা জানেন এই চ্যানেলে আপনাদের সাথে শুধুমাত্র থিওরি আলোচনা হয় না, নিজের প্র্যাকটিক্যাল পোর্টফোলিও ওপেন করে আমি প্র্যাকটিক্যাল জিনিসটাও দেখাই, যাতে প্র্যাকটিক্যালটা দেখলে আমাদের মনের মণিকোঠায় জিনিসগুলো বোঝা যায়। এই ভিডিওতে প্রথমে 5-10 মিনিট আমি একটু প্র্যাকটিক্যালটা দেখাবো, মানে আমার ব্রোকারের অ্যাকাউন্টে যাব, সেখানে সব কিছু এক্সপ্লেন করব। প্র্যাকটিক্যাল দেখানোর পরে 5 মিনিট নেব জাস্ট 4টে পয়েন্ট আপনাদের সাথে ডিসকাস করার জন্য, যেটা থিওরি হবে। সুতরাং প্র্যাকটিক্যাল আর থিওরি এই ভিডিওতেই পাবেন লস রিকভারির জন্যে আমি পার্সোনালি কি জিনিসগুলো করি। ঠিক আছে, একটু বলে নিই, আর ভিডিওকে নিশ্চয়ই ভালো লাগবে আশা করি, তার জন্য এখন থেকে একটু লাইক করে দিন ভিডিওটাকে, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন, যাতে এর কোনো আপডেট দিলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। প্রথমে দেখুন, 6 দিন আগে, এখানে দেখতে পাচ্ছেন 6 দিন আগে আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম, কারণ 6 দিন আগে যদি মনে করেন কয়েকদিন আগে ওই মিড ক্যাপ স্মল ক্যাপে একটা কি বলে খুব নিচের দিকে যাচ্ছিল বাজার, একটু অনেক জায়গায় ক্র্যাশ শোনা যাচ্ছিল, মিড ক্যাপ স্মল ক্যাপ তো 5% 10% কারেকশন করেছিল ইন্ডেক্স লেভেলে বলছি। সুতরাং একটু নেগেটিভিটি কিন্তু মাহল ছিল, এখনও যে নেগেটিভিটি মহল পুরো কেটে গেছে তা কিন্তু নয়, কিন্তু সেই ব্যাপারটা ছিল। তখন আমি এই ভিডিওটাকে বানিয়ে বলেছিলাম আমি কি পোর্টফোলিও থেকে এক্সিট করব না আমি কি করব, সেই ভিডিওটাই কিন্তু বলেছিলাম। সেই ভিডিওর যদি আপনারা এই 21 মিনিট নাগাদ এসে দেখেন, আমি কিন্তু এখানে আমার পোর্টফোলিওতে কি কি ছিল তখন সুইং ট্রেডিংয়ের জন্য, মিডিয়াম টার্ম সুইং ট্রেডিংয়ের জন্য কি কি ছিল সেটা নিয়ে বলেছিলাম। হ্যাল, জিও ফিনান্স, এল&টি, পিএনবি, টাটা মোটরস এগুলো ছিল, এবং দেখতেই পাচ্ছেন 38,000 টাকার মতো আমি লসে চলছিলাম, নোশনাল লস, কারণ তখনও তো আনরিয়ালাইজড প্রফিট যাকে বলে বা আনরিয়ালাইজড লস, মানে প্রায় 1-1.5% মতো মাইনাসে চলছিলাম। ঠিক আছে, এইটা দেখা গেল। এবার কাটব্যাক টু আজকের দিনে, যখন 23শে মার্চ এই ভিডিওটা তৈরি হচ্ছে, তখন আমার পোর্টফোলিওর অবস্থা কি সেখানে আমি দেখতে পাচ্ছেন জেরোদার এই হোল্ডিং কনসোল খুলে রেখেছি, এখানে আলোচনা করব এখন প্রফিটে চলছি না লাভে চলছি সেটা। কিন্তু ব্যাপারটা সেখানে নয়, লোকসানে চলছিলাম, মার্কেট উপরে যাচ্ছে, ধরুন লাভে যাচ্ছি, লাভে চলে আসছি, এইটা থেকে কিছু শেখা যায় না। আমি দেখাবো পোর্টফোলিও তো সবই দেখাবো, আলোচনা করব, সেটা থেকে কিছু বোঝা যায় না। বোঝা যায় প্রসেসটা, তার পিছনে যে প্রসেসটা আমি ফলো করেছি সেইটা। ঠিক আছে, প্রসেসটা কি ফলো করেছি, প্রসেসটা হচ্ছে এই পোর্টফোলিওর ঠিক আগে আমি কিন্তু কয়েকটা আরও পজিশন ছিল, যারা আমার স্টুডেন্ট তারা জানেন, যারা আমার এসটি সুইং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট তারা তো আরও ভালো করে জানেন, এবং আমি অনেক স্টক আমি এসে আপনাদের ইউটিউবেও শেয়ার করেছি, যেমন এলআইসি আমার কাছে ছিল, ঠিক আছে, পাওয়ার গ্রিড আমার কাছে ছিল, এবং মিড ক্যাপ যখন ওই 2-3 দিনে যে অনেকটা নিচে কারেক্ট করে তাতে কিন্তু আমার স্টপ লস হিট হয়, এবং আমি কিন্তু ওইসব স্টক থেকে লস নিয়ে বেরিয়ে যাই। এইটা ইম্পর্টেন্ট, আমি লস নিয়ে বেরিয়ে যাই, কারণ স্টপ লস হিট হয়েছে বেরিয়ে যাব। এই নিয়মটা কিন্তু আমি মেনে চলি। এইটা কি আপনারা মানতে পারেন? যারা মানতে না পারেন তাদের কিন্তু একটু প্রবলেম আছে। যেখানে আপনি শর্ট টার্ম সুইংয়ের জন্য ট্রেড করছেন সেখানে কিন্তু স্টপ লস নিয়ে বেরোতে হবে। তারপর আমি কি করি, নিজেকে এই যে হ্যাল, তারপর এল&টি, টাটা মোটরস এগুলোতে আমি শিফট করে নিই। একটা স্ট্র্যাটেজিক ব্যাপারটা লক্ষ্য করুন, আমি কিন্তু একটু স্ট্রঙ্গার স্টকে, একটু লার্জ ক্যাপ জাতীয় স্টকে কিন্তু নিজেকে শিফট করি। এল&টি একটা লার্জ ক্যাপ স্টক, টাটা মোটরস একটা লার্জ ক্যাপ স্টক, হ্যালকেও লার্জ ক্যাপই বলা যেতে পারে, 2 লাখ কোটি টাকার উপর তাদের মার্কেট ক্যাপ চলে গেছে, প্লাস মনোপলি বিজনেস। সুতরাং আমি কিন্তু মার্কেটের এই যে ব্যাপারে একটু স্ট্র্যাটেজিক্যালি, মার্কেটের যে একটু সাইকেলটা চেঞ্জ হওয়ার মতো লাগছিল যে মার্চ মাসে বা ভোটের আগে, সে যাই কারণ হোক, কারণ তো পরে, আগে এই যে কারণে যে চেঞ্জ হচ্ছিল তার জন্য নিজেকে কিন্তু একটু স্ট্র্যাটেজিক্যালি প্লেস করার চেষ্টা করি, একটু মানে একটু লার্জ ক্যাপ জাতীয়, লার্জ ক্যাপ ঘেঁষা একটু স্টকে নিজের পোর্টফোলিওকে অ্যালোকেট করি। এইটা ইম্পর্টেন্ট,
এটা ইম্পর্টেন্ট যে আপনি সাইকেলে কিভাবে নিজেকে চেঞ্জ করছেন। আমি তা নিয়ে 2-3টে পয়েন্ট যেটা বললাম থিওরিতে কি কি আমি জিনিস ফলো করি সেটা তো বলবো আপনাদের জন্য। এবার আমার পোর্টফোলিওতে দেখুন এখনই সেই একই জিনিস আছে, যদি আপনি দেখতে পারেন এখানে এই যে হ্যাল, এলএনটি, জিও ফিনান্স, পিএনবি, টাটা মোটরস একই জিনিস আছে। ঠিক আছে, এইবার আমি একটু রিফ্রেশও আপনাদের জন্য করে দিই। এখান থেকে গোল্ড, ডেপ্ট, ইকুইটি, মিউচুয়াল ফান্ড, ডেপ্ট এগুলো বাদ দিয়ে দিই, শুধু ইকুইটি রাখলাম। ইকুইটি রাখলেই দেখবেন প্রায় সেই পোর্টফোলিওই আজকের দিনে কিন্তু এই হ্যাল ফ্যাল সবই আছে আপনি দেখলেন, সেটাই কিন্তু আজকে 1%-এর মতো পজিটিভ রিটার্ন দিচ্ছে। যেখানে 38,000 টাকা লসে চলছিল সেখান থেকে এখন 26,000 টাকার মতো প্রফিটে কিন্তু চলছে ব্যাপারটা। এইটা শুনেই যদি আপনারা ওকে দেখে নিলাম বুঝে গেলাম, না প্রসেসটা কি ফলো করেছি ওই ভিডিওটা তাই জন্য দেখতে হবে। ওই ভিডিওটাকে কিন্তু আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। ওই ভিডিওতে আমি চেঁচিয়ে বলেছিলাম আমার কিন্তু মিডিয়াম টার্মের জন্যে এইগুলো নিয়েছি, এই ভালো স্টকগুলো থেকে আমি কিন্তু বেরোবো না, মানে কালকে যদি এখানে একটু কমেও যায় দাম আমি কিন্তু বেরোবো না, আমি হোল্ড করে রাখবো। সেই কনভিকশন আমার এলএনটিতে আছে, সেই কনভিকশন আমার হ্যালে আছে, টাটা মোটরসে আছে। তার জন্য স্টক যে চুজ করেছিলাম তার পিছনে কারণগুলো আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার জন্যই আমি নেওয়ার পরে কিন্তু হ্যাল একবার এই যে 3,000 টাকাতেও চলে আসে, 3,000 টাকাতেও চলে এসেছিল, 3,150-এ আমার হ্যাল নেওয়া ছিল, 3,000 টাকাতেও চলে এসেছিল। কিন্তু আমার কনভিকশনটা যে ছিল হ্যাঁ, এবং আমার নেওয়ার আগেই এই যে 6 দিন আগেই আমার নেওয়ার আগেই আমার মনোভাবটা ছিল যে আমি মিডিয়াম টার্মের জন্য নেব। আমরা সাধারণত ভুলটা কি করি, অনেকে আপনারাও হয়তো এটা করেন, নিলেন তখন আপনার নজরিয়া আছে 1 সপ্তাহের জন্য রাখবো, এদিকে যেই লসে চলে গেল, নেওয়ার পরে যেই লসে আপনার পোর্টফোলিও রান করছে সাথে সাথে হয়ে যায় না তাহলে আর একটু বেশি ধরে রাখি, 1 সপ্তাহের জন্য নিয়েছিলাম না এবার 1 মাসের জন্য রেখে দিই, 1 মাসেও দেখলেন লসটা উঠছে না, তারপর ভাবলেন না আমি 6 মাসের জন্য রেখে দিই, মানে ওটা ইনভেস্টার হয়ে গেলেন, নিয়েছিলেন ট্রেডিংয়ের জন্য হয়ে গেলেন ইনভেস্টার না। এরকম জিনিস নয়, যেটা আমি মাইন্ডসেট করে নেব সেটাতেই। যেমন আমি এলআইসি, পাওয়ার গ্রিড এগুলো কি খারাপ কোম্পানি? একদমই নয়, কিন্তু সেগুলো আমি শর্ট টার্মের জন্যই নিয়েছিলাম, তাই শর্ট টার্মে আমার স্টপ লস হিট হয়েছে বেরিয়ে গেছি, কোনো অসুবিধা নেই। নেওয়ার সময় সেগুলোতে আমি বলিনি যে আমি মিডিয়াম টার্মের জন্য নিচ্ছি, রাইট? কিন্তু এইগুলো যখন আমি নিয়েছিলাম ওই ভিডিওটাও দেখবেন, আমি বলেছিলাম আমি হোল্ড করব কারণ আমার মিডিয়াম টার্মের জন্যই নিয়েছি। এইগুলোতেও দেখবেন এলএনটি যদি 6 মাস বাদে আমার লস দেয় তাহলে আমি বলবো না যে আমি ওই লং টার্ম ইনভেস্টার হয়ে গেছি, না, ইনভেস্টমেন্টের জন্য আমি এলএনটি এই পোর্টফোলিওতে নিইনি, এই যে জেরোধার এখানে যে দেখছেন এখানে আমি নিইনি, বুঝতে পারছেন? নজরিয়াটা একদম ক্লিয়ার কাট হতে হবে ট্রেডিংয়ের আগে, ট্রেডিংয়ের পজিশন নেওয়ার আগে নাকি পরে। ওকে, আচ্ছা, এই যদি জিনিসটা এত পর্যন্ত একটু ভালো লাগে প্লিজ যেখানে প্র্যাকটিক্যালি ওপেনলি আমার মনে হয় কেউ পোর্টফোলিও ওপেন করে আপনাদের সেই অর্থে দেখায় না, জাস্ট ফর মোটিভেশন পারপাসে, যেখানে আমি প্রসেসটার উপর জোর দিতে বলছি, কত পার্সেন্টেজ এলো, কত টাকা এলো গেল সেটার উপর ফোকাস করবেন না, প্লিজ প্রসেসটার উপর ফোকাস করুন। সেটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু ভিডিওকে লাইক করে দিন, আর প্লিজ আপনার একটা কমেন্ট এর নিচে আমি চাই, প্লিজ আশা করব। আর শেয়ার করবেন যাতে অনেক আপনাদের যে বন্ধু বান্ধবরা আছে তাদের কাছেও যাতে এই বার্তাটা পৌঁছাতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাইলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ফার্স্ট কমেন্টেও দেওয়া আছে, জয়েন করে নেবেন। ঠিক আছে, তো এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, যেটা আমি আমার মেন্টরশিপ ব্যাচেও আমি শেখাবার চেষ্টা করি। আপনারা যারা মেন্টরশিপ ব্যাচ জয়েন করতে চান প্লিজ আমার চ্যানেলটাকে ভিজিট করবেন, চ্যানেল ভিজিট করে এখানে জয়েন বাটন পেয়ে যাবেন, এই জয়েন বাটন ক্লিক করে কিন্তু জয়েন করে নিতে পারেন মেন্টরশিপ ব্যাচে। এসটি সুইং চ্যাম্প ব্যাচ মেম্বারশিপে জয়েন করে নিলেই এখানে মেম্বারশিপ ট্যাবটা আপনার ওপেন হয়ে যাবে, এর আন্ডারেই আমি মেম্বারদের জন্য যা কিছু ভিডিওস যা কিছু সব কিছু কিন্তু আপলোড করি। এই যে আমি পোর্টফোলিওটা নিয়েছিলাম এর প্রত্যেক সপ্তাহে আপডেট কিন্তু আমি মেম্বারদের সাথে শেয়ার করেছিলাম এবং আরও বেশি একটু মোটিভেট করার চেষ্টা করেছিলাম। ইউটিউবে তো বলতামই, আপনাদেরকেও বলতাম, কিন্তু মেম্বারদেরও বলতাম, কারণ একটা কথা, ইউটিউবে হয়তো 15 মিনিটের ভিডিও আমি করি, সেটা হয়তো অনেকে স্কিপ করে দেখে, এই করে। আমি সেটা যদি 1 ঘন্টার ইউটিউবের ভিডিও বানাই, আমি বলছি আপনাদের মধ্যে 99% লোক হয়তো স্কিপ করে দেখেই বেরিয়ে যাবে বা পুরোটা হয়তো দেখবে না, কিন্তু সেখানেই যদি আমি অ্যাটলিস্ট 50 টাকা একটা অ্যাড করে দিই যে না 50 টাকা দিলে এই ভিডিওটা দেখতে পাবে, আমি বলছি আপনাকে হিউম্যান সাইকোলজি, তাহলে সেই ভিডিওটা লোকে একবার তো পুরো দেখবে না, 2বার 3বার করে বরং দেখবে। তাই জন্যই জাস্ট একটু মেম্বারশিপের ফি রাখা হয়েছে মাত্র
500 টাকা দাম এক মাসের জন্যে। আপনি বুঝতেই পারেন এই সাবস্ক্রিপশন মানে কি বলে একদিনের ব্রোকারেজে অনেক সময় আমরা 500 টাকা দিয়ে দিই। তো যাই হোক, জাস্ট ফর লার্নিং পারপাসে যদি নিজের উপর খরচ করতে চান তো প্লিজ জয়েন বাটন ক্লিক করে এসটি সুইং চ্যাম্প ব্যাচে কিন্তু জয়েন করে নেবেন। এই যে উইক, নেক্সট উইক থেকে যে শুরু হচ্ছে মঙ্গলবার থেকে, সেখানে কিন্তু আমি কিছু লাইভ ক্লাসও করাবো এই উইকে। তো যদি জয়েন করতে চান, লাইভ মার্কেটের ক্লাস করাবো, জয়েন করে নিতে পারেন। যাই হোক, এত কথা বললাম, এবার আসি। এটা তো দেখলেন, কনভিকশনটা বুঝলেন। এবার আমি 4টে পয়েন্ট আলোচনা করব, সেই পয়েন্টের উপর নজর করুন। 4টে পয়েন্ট আলোচনা করব যে কিভাবে এই লস রিকভারির ব্যাপারটা করা যায়। আজকে আমি একটু ইকুইটি নিয়ে কথা বলবো, মানে স্টক নিয়ে কথা বলবো। স্টকের পোর্টফোলিওতে যে লস হয় সেগুলোকে রিকভারি করার জন্য মাইন্ডসেটটা কিভাবে রাখা যেতে পারে সেটা। কিন্তু আমি আপনাদেরকে বলছি, যদি এই ভিডিওর নিচে আমার রেসপন্স ভালো আসে তাহলে আমি এর পার্ট 2 বানাবো, যেখানে আমি ফিউচার অ্যান্ড অপশন, সেখানে লস রিকভারি নিয়ে, ওখানে মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট হতে হয়, তা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, যদি আপনাদের রেসপন্স ভালো থাকে, যদি আপনারা এই ভিডিওর নিচে কমেন্টগুলো করেন। তা চলুন 4টে পয়েন্ট আমি এই ভিডিওতে বলি। বলার আগে এখানে তো অনেকে আবার বলতে পারেন, দাদা আপনি তো এই হোল্ডিংটা লাভ থেকে লোকসানে ফিরে এসেছে সেটা দেখাচ্ছেন, এই যে লোকসানটা চলছিল সেটা থেকে লাভে ফিরে এসেছেন সেটা তো দেখাচ্ছেন, তার জন্য কিছু মাইন্ডসেটের জন্য কিছু আমাদের গল্পও দেবেন হয়তো, ঠিক আছে। কিন্তু আপনি তো বললেন যে কিছু কিছু স্টকে, যেমন এলআইসি, এর আগের যে সেট অফ কয়েকটা সুইং ট্রেড চলছিল সেখানে তো কিছু লসও করেছেন। যেমন যখন এই মিড ক্যাপের কারেকশনটা দেখা দিয়েছিল, এই মিড ক্যাপ 150টা একটু চুজ করে আমি যদি উইকলি চার্টে যাই, উইকলি চার্টেই যে এরকমভাবে নিচে পড়েছিল, তখন তো কিছু লসও করেছেন বললেন, এলআইসিতে, পাওয়ার গ্রিডে, ইভেন হার্ডকোতে লস হয়েছে, লস বুক করেছি, মানে বুক করেছি, হয়তো রেখে দিলে হতো, কিন্তু স্টপ লসের নিয়ম অনুযায়ী, নিয়ম মেনে আমি কাজ করেছি। তাহলে সেই লসটা কি হয়েছে সেটা তো দেখান, সেটা তো থেকে হয়তো এখনো বেরোননি, অনেকে বলতে পারেন। তো চলুন তার জন্য আমি কোথায় যাব, তার জন্য আচ্ছা কনসোলে গিয়েই পিএনএলে চলে আসি। পিএনএলে আসি, ইকুইটি আছে, ইকুইটিতে এসে ডেট রেঞ্জ আমি একদম ফেব্রুয়ারি থেকেই চুজ করি। ফেব্রুয়ারি 14 তারিখ থেকে এইখানের কিন্তু মেন্টরশিপ ব্যাচটা আমি চালু করেছিলাম, তার জন্য 14 তারিখ চুজ করতে পারি। বা বলবেন যে হ্যাঁ কেন ফেব্রুয়ারি 14, চলুন জানুয়ারি, আজকে এই বছরের প্রথম থেকেই করি, ঠিক আছে। আর মার্চের 23, ওকে চলুন, আমি ইকুইটিতে আছি, চলুন ক্লিক, রিফ্রেশ হয়ে যাক। দেখুন এখানে রেটগুলো যে দেখতে পাচ্ছেন, তখন কিন্তু লসেও চলছিল, যে আমি লসে যে কেটেছিলাম পজিশনগুলোকে, এখানে দেখতে পাচ্ছেন তখন মিড ক্যাপে একটা এসেছিল। এবার যদি আমি কাট ব্যাক টু নিচের দিকে করি, তাহলে আপনি এখানে আশা করি দেখতে পাচ্ছেন যা দেখার, হ্যাঁ দেখতেই পাচ্ছেন, তাতেও কিন্তু আমি রিয়ালাইজডও প্রফিটেই আছি, আনরিয়ালাইজডেও প্রফিটেই আছে, যেটা আনরিয়ালাইজড যেটা আপনি দেখেছেন পার্সেন্টেজ টার্মসে, রিয়ালাইজডেও প্রফিটেও আছি, ঠিক আছে। মানে হরে ধরে কিন্তু গ্রিনেই পোর্টফোলিও আছে, মানে সেই লসটা কিন্তু উঠে গেছে, যেটা লস আমি হার্ডকোতে করেছিলাম, বা আমি কি বলে পাওয়ার গ্রিডে করেছিলাম, এবং আমি এলআইসিতে করেছিলাম। এটার মানে কি? চলুন, অনেক তো বললাম, ট্রান্সপারেন্টলি বললাম, ঠিক আছে। এবার মেন কথায় আসি, যে এই জিনিসটার পিছনে কারণটা আপনাদের একটু জানতে হবে। দাঁড়ান, আমি একটা ফাঁকা জায়গা নিয়ে আসি, হ্যাঁ নিফটির চার্টটা ওপেন রাখি, তাহলে একটু ফাঁকা জায়গায় এখানে আমি এক্সপ্লেন করব। নিফটির চার্টটা ফাঁকা জায়গায় আমি 4টে পয়েন্ট এক্সপ্লেন করব। ব্যাপারটা দেখানোর মানে হলো, প্রথম যে একটা জিনিস মনে রাখুন, এটা প্রথম পয়েন্ট নয়, 4টে পয়েন্ট আমার লেখাও আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পয়েন্ট বা 0 পয়েন্ট হিসাবে একটু দেখুন, ফার্স্ট যেটা শুরুই করবেন মাইন্ডসেট, সেটা হচ্ছে নিয়ম যে মানতে হবে সেটা কিন্তু একদম ঠিক। এই যেটা বললাম, যদি আপনি শর্ট টার্ম সুইং ট্রেড করেন, আপনার সেখানে পার্টিকুলার স্টপ লস থাকবেই থাকবে, সে যত ভালো স্টক হোক না কেন। ওই ট্রেড নিলাম, তারপরে সেটাকে লস চলছে বলে ইনভেস্টার হয়ে গেলাম, না, সেটা করা যাবে না, ঠিক আছে। ট্রেড নিলাম, স্টপ লস আছে। আবার এখন একটা নতুন গল্প শুনছি, আমার স্টুডেন্টদের থেকেও এটা শুনছি, যারা নতুন জাস্ট ভর্তি হয়েছেন, কারণ অনেকে তো মেম্বার নতুন আসে। আবার আপনাদের ইউটিউবেও জেনারেল একটু কমেন্ট সেকশনেও দেখি, দাদা স্টপ লস এখানে ছিল কিন্তু স্টপ লস আমি হিট করাইনি। আরে বাবা, হিট করাওনি মানে? স্টপ লস আসবে, আমি হিট করাবো না, তাহলে আবার স্টপ লসটার মানেটা কি? তাহলে স্টপ লসের কথা আসছে কেন? হ্যাঁ, তার মানে তুমি ট্রেডার হতেই চাইছো না। যারা নাম্বারে থাকে না, ওই যে 1%, না 20,000 টাকা, না 10,000 টাকা, ওই নাম্বার দিয়ে সবসময় ভাবে, তারা সবসময় নাম্বারেই থেকে যাবে। যারা পিছনের প্রসেসটা ফলো করে, তারাই কিন্তু
তাদের মধ্যেই থেকে কিন্তু সাকসেসফুল ট্রেডার বেরোবে, আমি আপনাদের বলছি। যদি এখনো নিজেরা নাম্বারে পড়ে থাকেন তাহলে প্লিজ মাইন্ডসেট চেঞ্জ করুন। আমিও প্রথমে তাই ছিলাম, নাম্বারে থাকবেন না। আমি কি প্রসেসটা ফলো করছি, শুধু আমাকে না, আপনি যাকে ফলো করেন সে তার ব্যাপারটা দেখবেন, বা নিজেও যখন একটা কিছু করছেন প্রসেসের উপর বেশি জোর দিন, ঠিক আছে? আপনার প্রসেসকে আপনি উন্নত করছেন কিনা, ওকে? তো সেটার উপর আমার স্টপ লস এলে আমি হিট করাবো, বেরিয়ে যাব। যদি আমার মিডিয়াম টার্ম নাজারিয়া হয় তাও একটা ব্যাপার থাকবে যে মিডিয়াম টার্ম মানে কত দূর, কোথায় এলে আমি বেরিয়ে যাব, কি না করবো, আমার প্ল্যান, এক্সিট প্ল্যান রেডি থাকবে এন্ট্রির আগে, এটা যাতে আমার মনে থাকে। তো চলুন প্রথম পয়েন্ট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে প্রথম পয়েন্ট, লস রিকভারি করতে হলে একটা কথা মনে রাখবেন, স্টক সিলেকশন। স্টক সিলেকশন আপনারা সবাই জানেন, এটাকে কেটে দিন। বলবো এই কি স্টক সিলেকশন, এসএল মানে স্টপ লস নয়, স্টক সিলেকশন, এটাকে কেটে দিলেন মানে স্টক সিলেকশন তো ইম্পর্টেন্ট সব থেকে, এটাকে কেটে দিলেন কেন? না, এটা ইম্পর্টেন্ট নয়, শুধু স্টক সিলেকশনটা ইম্পর্টেন্ট নয়। এবার যে পয়েন্টটা বলছি সেটা ইম্পর্টেন্ট। কি? 1 নম্বরে এটাকে রিফ্রেশ করে লিখুন, মার্কেট সাইকেল বুঝে স্টক সিলেকশন। বুঝতে পারলেন? মার্কেট সাইকেল বুঝে স্টক সিলেকশন, এমএসএল, ছোট কথায় যদি পয়েন্ট মনে রাখতে চান, এমএসএল, মার্কেট সাইকেল বুঝে স্টক সিলেকশন, বা এমসিএসএল বলতে পারেন, মার্কেট সাইকেল অনুযায়ী স্টক সিলেকশন। ঠিক আছে? কেন এটা ইম্পর্টেন্ট? একটা উদাহরণ যে দিলাম, এই যে মিড ক্যাপ থেকে একটু টাকা বেরিয়ে লার্জ ক্যাপ খাতগুলো একটু ভালো চলছিল, এই কয়েকদিন আবার মিড ক্যাপের সময় আসবে, সে ঠিক আছে হচ্ছিল, তখন নিজেকে কিন্তু আমি চেঞ্জ করি, আমি কিন্তু ওই ধরনের স্টকগুলো থেকে, হার্ডকো বলুন, এইসব থেকে বেরিয়ে গিয়ে আমি কিন্তু এই সব স্টকে, এলএনটি, এই সব জায়গায় আমি করি। হার্ডকো আর এলএনটিকে একদমই তুলনা করা যায় না, কোথায় কে আর কোথায় আরেকটা ভালো কোম্পানি, রাইট? নিজেরাও জানেন, সেটা আমাকে বলে দিতে হয় না। টাটা মোটরস যে হার্ডকোর থেকে ভালো কোম্পানি, সেটা আমাকে বলে দিলে আপনি বিশ্বাস করবেন না, নিজেই জানেন, তাই না? আমরা মাঝে মাঝে কি করি, আমরা জানি বুঝি, কিন্তু ডিসিশন নিতে না একটু বাঁধো ঠেকে না, ওরকম বাঁধো হ্যাঁ প্রথমে হবে, কিন্তু তাও যদি সাকসেসফুল ট্রেডার হতে চান ডিসিশন নিজেকে নিতে হবেই হবে। ইনডিসিশনে ভুগলে স্টক মার্কেটে ট্রেডিংয়ে আসবেন না। ইনভেস্টার হন, আরামসে পারবেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, কোনো অসুবিধা নেই। ইন্ডেক্স ফান্ডও, একটা নিফটি ইন্ডেক্স ফান্ডও 20 বছরে আপনাকে 12 থেকে 14% হিস্টোরিক্যাল রিটার্ন দিয়ে এসেছে। কিন্তু যদি আমরা ট্রেডার হতে চান তাহলে মার্কেট সাইকেল বুঝে স্টক সিলেকশনে করতে হবে। আজকের দিনেও কিন্তু এলআইসি, হার্ডকো, তারপর পাওয়ার গ্রিড, এগুলো কিন্তু ভালো কোম্পানি, এগুলো একদমই খারাপ কোম্পানি নয়, আমি একদমই বলছি না খারাপ কোম্পানি, ভালো কোম্পানি। কিন্তু যখন সাইকেল আমি দেখছি যে মিড ক্যাপে একটু খারাপ দিক চলছে, একটু টাকা বেরোচ্ছে, মিউচুয়াল ফান্ডগুলোর তরফ থেকে একটু রিডেমশনের মতো আসছে, তখন আমি লার্জ ক্যাপে বাবা আশ্রয় নিই, কোনো অসুবিধা নেই। লার্জ ক্যাপে লুকিয়ে যাই, অনেকে ভাববেন আরে ডারপোক লার্জ ক্যাপে লুকিয়ে যাচ্ছে, মার্কেটের কাছে কোনো ওইসব ইগো ধরে বসে থাকলে কিছু হবে না। মেন যে আপনারা লস হয়, মেন যেটা সেটা হচ্ছে ইগো ধরে বসে থাকা, যে এটা তো লস হবে আমি বেচে দেবো, না আমি মার্কেটের কাছে হেরে যাবো, এটা তো হতে পারে না। ওই ইগোটা ছাড়ুন, অন্য জায়গায় ইগো রাখুন, ঠিক আছে, মার্কেটের কাছে, শেয়ার মার্কেটে ইগো রাখবেন না মার্কেটের কাছে। সেটা থেকে মানে হয়েছে মার্কেট সাইকেল ঘুরেছে, আমি বেরিয়ে বাবা এলএনটি, হ্যাল, একটু টাটা মোটরস এসবে চলে যাই, দেখুন চলে গেছি, তার ফল মার্কেট দিচ্ছে আমাকে। আমার তো মিডিয়াম টার্ম, আমার তো 3-4 মাসের বা 6 মাসের আমার ভিউ ছিল, আমাকে 6 দিনেই সেই প্রফিটে ফিরিয়ে দিল। আজকের দিনেই যদি আমি পোর্টফোলিও, এই সুইং ট্রেডিং এর পোর্টফোলিওটা মিডিয়াম টার্মের যদি আমি খালি করে দিই, তাতেও আমি প্রফিটে নিয়ে ঘরে যাচ্ছি। এটাই হয়। যখন লস হয়েছিল, যারা স্পেশালি স্টুডেন্টরা বা আপনারা স্পেশালি বলুন, তখন একটু মনটা খচখচ করছিল না, হে লস হয়ে গেল, এই হয়ে গেল, আমারও মন খচখচ করেছিল। লস হয়েছিল, লস হলে দেখুন কাউরই ভাল লাগে না, লস হলে এই খারাপ লাগে, কিন্তু আমি এটা জানি, এটা আমি খুব ঠেকে মার্কেটের কাছ থেকে শিখেছি, যে নিয়ম মেনে যদি লস বুক করা যায় তাহলে সেই নিয়ম মেনে চললেই মার্কেট সেই লসকে পুষিয়ে দিয়ে আরও বেশি আপনাকে দেবে, কিন্তু নিয়ম মেনে চলতে হবে, ঠিক আছে? তাতে সাময়িক বাধা বিপত্তি আসবে, সাময়িক নিচে মার্কেট যাবে, আপনার এই হবে, কিন্তু দেখবেন ঠিক থাকলে কিন্তু এককালে আপনি সেই ঝড়ঝঞ্ঝা ঠিকই কেটে যাবে, আপনি ঠিকই আশার আলো, বা ওই লাস্টে বলে না যে এন্ড অফ দ্য টানেল, সূর্যের আলো পাওয়া যায়, ওই ব্যাপারগুলো ঠিকই আসবে, কিন্তু নিয়ম মেনে
একদম নিয়মানুবর্তিতার সাথে কিন্তু কাজটা করতে হবে। এটা গেল প্রথম পয়েন্ট। চলুন সেকেন্ড পয়েন্ট। যদি ভিডিওটাকে একটু অন্যরকম লাগে, একটু ভালো লাগে, যেখানে প্র্যাকটিক্যালের সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছি, প্লিজ ভিডিওকে একটু লাইক করে দেবেন আর নিজের কমেন্ট অবশ্যই করবেন। আমি সবার কাছ থেকে একটা প্লিজ কমেন্ট চাই। এরকম ভিডিও কিন্তু আশা করি আপনারা পাবেন না, যেখানে পুরো আমি পোর্টফোলিও পিএনএল স্টেটমেন্ট দিয়ে আপনাদের সাথে করছি। সেকেন্ড হচ্ছে অ্যালোকেশন। এটা সবার থেকে হয়তো শুনেওছেন আপনি, সেটা হচ্ছেন অ্যালোকেশন, রাইট? স্টকে অ্যালোকেশন মানে কোন স্টকে কত অ্যালোকেশন করব। ধরুন আপনি 4টে স্টক সুইং ট্রেডিং এর জন্য নিলেন। এখানে আমি ইনভেস্টমেন্ট নিয়ে, বিনিয়োগ, লং টার্ম বিনিয়োগ নিয়ে কথা বলছি না, এখানে আমি ওই শর্ট টার্ম, মিডিয়াম টার্ম সুইং ট্রেডিং এর নিয়ে কথা বলছি। ধরুন আপনি 3-4টে স্টক নিলেন, কোন স্টকে কিভাবে কত পার্সেন্ট কিভাবে অ্যালোকেট করবেন সেই ব্যাপারটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে অ্যালোকেশন, রাইট? এটাকে কেটে দিন। আবার সঞ্জয়, আবার কি নাটক এটা হলো? অ্যালোকেশন তো খুব ইম্পর্টেন্ট, আমরা জানি, সেটাকে আবার কেটে দিলে? হ্যাঁ, অ্যালোকেশনটা ইম্পর্টেন্ট, কিন্তু শুধু অ্যালোকেশন নয়, কনভিকশনের সাথে রেখে অ্যালোকেশন। ঠিক আছে, সিএটা যুক্ত করে নিন, সিটা রাখুন, তাহলেই এই ক্রসটা রাইট হয়ে যাবে। কনভিকশন রেখে অ্যালোকেশন মানে কি? মানেটা খুব গুরুতর। মানে যে স্টকের উপর আপনার কনভিকশন আছে তাতে একটু অ্যালোকেশন বেশি রাখুন। যে স্টকের উপর আপনার কনভিকশন অনেক কম আছে কিন্তু চার্ট ফার্ট ভালো দেখছেন, তাকে নিতেই হবে বলে আসছে কিন্তু কনভিকশন একটু কম, তাতে পার্সেন্টেজ অ্যালোকেশন কম রাখুন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই নয় যে ইউটিউবে কার থেকে শুনলেন, ইউটিউবে সঞ্জয় টক্স বাংলা চ্যানেল ফলো করেন, ইউটিউবে সঞ্জয় একটা কিছু বলে দিল বলে সেই স্টকে একদম হুমড়ি খেয়ে বেশি পার্সেন্টেজ নিয়ে নেব, না পড়াশোনা করে, না অ্যানালিসিস করে, একদম নয়। নিজে অ্যানালিসিস করুন, নিজের ভালো লাগলে তাহলেই অ্যালোকেশনটা সেই অনুযায়ী করুন যার উপর আপনার কনভিকশন আছে। না হলে কি হবে, সেই স্টকই যদি 3-4-5% কারেক্ট করে আপনি ভয় পেয়ে যাবেন এবং সেই স্টক থেকে বেরিয়ে যাবেন, কারণ আপনি তো না জেনে নিয়েছেন। আপনি জানেনই না কোম্পানিটার ব্যবসা কি, আপনি জানেনই না কোম্পানিটার লাভে আছে না লোকসানে আছে, হাই পিইতে আছে না প্রাইস টু বুক রেশিওতে আছে, আরওই কি আরওসিই কি, কিচ্ছু জানেন না। মিডিয়াম টার্মের জন্য স্টক দেখতে গেলে একটু ফান্ডামেন্টাল জানতে হবে, একটু ফান্ডামেন্টাল নিয়ে স্টক নিতে হবে, এমনি ওচা স্টকে নিলে তো হবে না। কিন্তু আপনি জানেনই না, তাহলে আপনি বেরিয়ে যেতে বাধ্য হবেন। আপনি বেরোবেন বা একে তাকে প্রশ্ন করবেন, এই এখন কি করবো, আমার তো স্টকটা নিয়েছিলাম কিন্তু 3%-4% নিচে। কিন্তু যদি কনভিকশন অনুযায়ী থাকেন তাহলে ভয় পাবেন না। হ্যালের উদাহরণ দিই, হ্যাল 3150-এ নেওয়ার পর আমার চলে এসেছিল 2950-এও চলে এসেছিল, 3000-এ চলে এসেছিল। আমি তো ভয় পেয়ে গিয়ে যাকে তাকে প্রশ্ন করতে পারতাম যে এই কি হবে 150 টাকা কমে গেলে, এই বাবা করেছি কি করিনি। কারণ হ্যালের প্রতি কনভিকশন আমার ছিল, যেহেতু আমি হ্যালের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখেছি, মানে যা ফান্ডামেন্টাল অ্যানালিসিসে যা একটু হলেও করেছি, বেশি ডিপতে যেতে হবে না, একটু হলেও করেছি, মনোপলি বিজনেস আছে, মানে কি করে সে আটে আমি জানি, তাই জন্যই কনভিকশন। সুতরাং শুধু অ্যালোকেশন নয়, কনভিকশন করে আপনাকে পার্সেন্টেজ অ্যালোকেশন সেইভাবে করতে হবে, তাহলে দেখবেন স্টকগুলো আপনার হাতে আছে। ক্লিয়ার? আবার বলছি, ভিডিওটাকে প্লিজ একটু ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর ফ্রেন্ডস গ্রুপের মধ্যে বা অন্যান্য রিলেটিভ গ্রুপের মধ্যে একটু শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলুন থার্ড নম্বরে আসি। থার্ড নম্বরে হচ্ছে যেটা একটু মুশকিল হয়, এই থার্ড পয়েন্টটা আমি বলবো একটু টাফ। এটা প্রথম হবে না, এটা কেন, এটা প্রথম আমারও হয়নি, আমারও এটা শিখতে 2 বছর 3 বছর লেগেছিল। সুতরাং আপনাদের যে 2 মাসে হয়ে যাবে সেটা আমি আশা করি না, কিন্তু এটা মাথায় রাখবেন, এর উপরে কিন্তু কাজ করতে হবে। আর এটাকে যদি করেন তাহলে দেখবেন আপনি কিন্তু অন্য রকম ট্রেডার হয়ে গেছেন সম্পূর্ণ, বা বিনিয়োগকারীও বলুন, টোটালি অন্যরকম, অন্য মানুষ হয়ে গেছেন ট্রেডিং দুনিয়ায় বলছি। সেটা কি? সেটা হচ্ছে নিয়ম মেনে চলে লস তাড়াতাড়ি কাটতে হবে। এটা তো শুনেছেন, আবার আমি কেটে দেবো, এটা লিখে আবার কেটে দেবো, এটা তো শুনেছে সবাই বলে লস তাড়াতাড়ি কাটো আর প্রফিটকে রাইড করো। আমি তো এটা বলছি না, মানে ওটা তো সবাই বলে, সেটা নয়। আরেকটা কথা আমি যে যোগ করে দিচ্ছি সেটা হচ্ছে সাইকেল অনুযায়ী পারিপার্শ্বিক ব্যাপারে বুঝে লস তাড়াতাড়ি কেটে সেই অনুযায়ী পোর্টফোলিওকে আবার রিঅ্যালাইন করুন, বা ট্রেডিং এর ওই স্টকগুলোকে আবার রিঅ্যালাইন করুন। অন্য যখন নেবেন, অন্য স্টক নেবেন বা অন্য নিজের সিচুয়েশনকে অ্যানালাইজ করুন, সেই ব্যাপারটা। লসটা তাড়াতাড়ি কাটুন, কিন্তু তারপর কি করবেন সেইটা কেউ বলছে না। সেইটা আমি বলছি যে লসটা তো তাড়াতাড়ি কাটবেন। লসটা তাড়াতাড়ি কখন কাটবেন? যখন
লস কাটার আগেই, মানে ট্রেডিংয়ে যখন ঢুকবেন তার আগেই লসটা কখন কাটবেন তার প্ল্যানিং হয়ে আছে। যেমন হার্ডকোতে আমি যখন 200 টাকায় এন্ট্রি করেছিলাম, আমার 190 স্টপ লস ছিল। আমি ঢোকার আগেই জানতাম 190 যখন আসবে আমি বেরিয়ে যাব। আর এটা আমার মিডিয়াম টার্মের জন্য নয়, 1-2 সপ্তাহের জন্য, শর্ট টার্ম সুইং ট্রেড। আমার প্ল্যানই তাই ছিল, তাই যখন 190 এসছে আমি বেরিয়ে গেছি, দ্যাটস ইট, বেরিয়ে গেলাম। এবার বেরিয়ে গিয়ে কি করব? বেরিয়ে গিয়েই যে আরেকটা স্টক খুঁজতে হবে তা নয়, মার্কেটকে অ্যানালিসিস করবেন, যদি দেখেন যে খারাপ তাহলে আমি ক্যাশ নিয়ে বসে যাব। অনেকে এটা করেন না। অনেকে ভাবেন কি সবসময় মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে, সুইং ট্রেডিং এর কথা বলছি, তা নয়। ইনভেস্টিং আলাদা, ইনভেস্টিং থাকলেন, বিনিয়োগ থাকলেন লং টার্ম, সেটা আলাদা। সুইং ট্রেডিং এর জন্য আমাকে সবসময় সুইং ট্রেডিং এর কোনো না কোনো একটা স্টক হাতে রাখতে হবে। কে বলেছে? ক্যাশে থাকুন। যদি খারাপ চলতো, আমি এখানের উদাহরণ দিচ্ছি, যদি আমি দেখতাম যে অ্যাক্রস দ্য বোর্ড মার্কেট নিচে আসছে, অ্যাক্রস দ্য বোর্ড মার্কেট নিচে আসছে, পুরো অ্যাক্রস দ্য বোর্ড মার্কেট নিচে আসছে, মানে লার্জ ক্যাপ নিচে আসছে, মিড ক্যাপ নিচে আসছে, স্মল ক্যাপ নিচে আসছে, অ্যাক্রস দ্য বোর্ড হচ্ছে, তাহলে আমি ওই যখন হার্ডকো ফাটকো এইসব থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর আমি পুরো ক্যাশে চলে আসতাম, পুরো ক্যাশে বসে যেতাম, আমি ট্রেড করতাম না। আবার যখন মার্কেট সাইকেল মনে হচ্ছিল ভালো তখন যাব, বা আমি যদি নেগেটিভে যেতে চাইতাম, মানে ফিউচারে নেগেটিভ সুইং ট্রেড করা যায়, জানেন, সেল করা, শর্ট করা যায়, সেটা করতাম। কিন্তু আজকে লং নিয়েই কথা বলছি, সুতরাং লংয়ে আমি ক্যাশে বসে থাকতাম, যারা লং ট্রেড করেন বা ডেলিভারিতে ট্রেড করেন। কিন্তু আমি কি দেখলাম, বা আপনারাও নিশ্চয়ই দেখেছেন, যে মিড ক্যাপ স্মল ক্যাপে এই 5% 10% কারেকশন হলেও লার্জ ক্যাপ কিন্তু সেই অর্থে দাঁড়িয়ে আছে। নিফটি তার একটা উদাহরণ, নিফটি দাঁড়িয়ে আছে, লার্জ ক্যাপ স্টকগুলো কিন্তু হ্যাঁ একটু নিচে এলেও দাঁড়িয়ে যাচ্ছে, সেই অর্থে মিড ক্যাপের মতো মারমার কাট হচ্ছে না। তার মানে কি অ্যাক্রস দ্য বোর্ড পতনটা নয়? তাই জন্যই কিন্তু আমি নিজের ব্যাপারটাকে মার্কেট সাইকেল অনুযায়ী চেঞ্জ করলাম, ওই লসটা তাড়াতাড়ি কেটে মার্কেট সাইকেল অনুযায়ী নিজেকে রিঅ্যালাইন করলাম। এই ব্যাপারটা 3 নম্বর পয়েন্ট। ওকে, সেই ব্যাপারটা, লস তো তাড়াতাড়ি কাটবেন, তারপর কখনো মার্কেট অ্যানালাইজ করে পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী নিজেকে রিঅ্যালাইন করুন। ঠিক আছে, রিঅ্যালাইন, RA বলে লিখে দিই, তাহলে বুঝতে পারেন। মার্কেট যদি দেখেন অক্রস দ্য বাজে চলছে, ক্যাশে বসে যান। একটু ক্যাশে বসতে তো কোনো লজ্জা নেই না, ক্যাশে আছি বলতে তো কি হয়েছে, সবসময় আমার ট্রেডে থাকতে হবে তা তো কেউ বলেনি। ওকে, ঠিক আছে। এবার চতুর্থ পয়েন্ট আমি বলছি, চতুর্থ পয়েন্ট মন দিয়ে শুনবেন, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, চতুর্থ এবং লাস্ট পয়েন্ট। আরও অনেক পয়েন্ট হয়, ঠিক আছে, আমি মেন 4টে পয়েন্ট বলছি, এইটুকুনি যদি করেন তাহলে অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে। এবার মেন 4 নম্বর পয়েন্টটা বলি। তার আগে কেউ যদি মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে চান, শুধুমাত্র দেখুন এই স্টক টিপস হিসাবে নয়, আমি কোনো টিপস প্রোভাইড করি না, কিচ্ছু না, এটাকে টিপস সার্ভিস হিসাবে ভাববেনও না, যদি মাত্র শেখার জন্য। এই যে প্রসেসগুলো বলি, এগুলো লাইভ আমি আপনার সাথে শেয়ার করি, আমি আপনার সাথে এই প্রসেসগুলোকে নিয়ে বারবার কথা বলি, মানে একটু অন্য ধরনের ডিসকাশন হয়, আলোচনা হয়। এই প্রসেসের উপর যদি ফোকাস করে আমার থেকে শিখতে চান, তাহলেই আমার ওই ST সুইং চ্যাম্প ব্যাচে জয়েন করুন, যেটা জয়েন বাটন আছে ইউটিউবে, সেটা ক্লিক করে জয়েন করুন। যদি টিপস সার্ভিস চান, ওরকম চান যেখানে শুধু নাম্বার নিয়ে খেলা, সেটা করতে হলে প্লিজ জয়েন করবেন না, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা যেটা বলি, যেটা সবাই আপনাকে বলে, আমিও বলি, কিন্তু একটু অন্যরকমভাবে বলবো, সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। এটা খুব দরকার, এটা আপনারা সবাই জানেন। রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, RM আমি লিখে দিলাম সংক্ষেপে, ঠিক আছে। এবার এটার একটা ছবি তুলে রাখলেই আপনারা মোটামুটি মনে থেকে যাবে। RM, হয়তো নিচে আমার ছবিটার জন্য RMটা দেখতে পাচ্ছেন না, আমি এখানে লিখে দিই, 4 নম্বর পয়েন্ট হচ্ছে RM। ওকে, মানে রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। এটা তো সবাই বলে, কিন্তু আসল ব্যাপারটা কি সেটা সংক্ষেপে 2 মিনিটে একটু বলছি, মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে, যখন প্রথম কথা, রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট আপনি মাইন্ডসেট দিয়ে করতেই পারবেন না যদি লসের কথা আগে থেকে ভাবেন বা আগে থেকে ভেবে রাখেন, আগে যে লস হয়েছে, মানে আমি উদাহরণ দিই, আবার দেখুন, এই জন্য প্র্যাকটিক্যালটা আগে দেখালাম, আগে করালাম। আমি যদি ভেবেই রাখতাম, আরে বাবা হার্ডকোতে তো আমার লস হয়ে গেছে, আরে বাবা আমার পাওয়ার গ্রিডে লস হয়ে গেছে, এ বাবা লসটাকে তো তুলতে হবে, লস, এটা যদি মাথায় থাকতো, তাহলে আমি পরের ট্রেডে আমি হ্যালো ট্রেড করতে পারতাম না, LNTও ট্রেড নিতে পারতাম না, কারণ আমার মাথায় তো ওটাই আছে, ওটাকে কিভাবে রিকভারি করব সেটাই হিসেবে থাকবে। তখন কি করব, ওটাকে রিকভারি করার জন্য আমি স্টক খুঁজবো কোনটা বেশি বাড়ছে, আরে ওই ছোটোখাটো স্টকগুলো তো বেশি বাড়ে, ইরকন বেশি বাড়ে, একদিনে এত বাড়ে, SGVN একদিনেই 2-3-6% বেড়ে যায়, তাহলে চলো ওগুলো কিনি। আমি কিন্তু আবার ভুল ডিসিশন নিচ্ছি, আমি আবার মিড ক্যাপে ওসবের দিকে যাচ্ছি, যেখানে আমার মার্কেট বলছে মিড ক্যাপ স্মল ক্যাপে খারাপ হচ্ছে, লার্জ ক্যাপে যাও, মার্কেট নিজে এটা বলতে চাইছে, কিন্তু আমি কি, আমার মাথায় ওই লসটা রিকভারির কথা প্ল্যান চলছে, আমি প্রসেসটা ভুলেই গেছি, তাহলে আমি আবার ওই স্টকে যাব, আবার ভুল করব। আমি বলছি না যে ওই স্টকগুলো খারাপ, কিন্তু প্রসেসে তো আমার ওটা ফিট হচ্ছে না, ব্যাপারটা বুঝলেন।
লস যেটা হয়েছে সেটাকে বাদ দিন, মাথা থেকে বাদ দিন, লস তো হয়েই গেছে, ওটা তো আর বাদ দেওয়া যাবে না। আপনি নিজে খুব ভালো মনে করেন, আমি যে লসটা যখন বুক করেছিলাম তখন আই ওয়াজ ভেরি হ্যাপি। আপনি বলেন লস বুক করে সঞ্জয় হ্যাপি, কি পাগল? হ্যাঁ, লস বুক করে আমি হ্যাপি ছিলাম ইন দ্য সেন্স যে আমি নিয়মটা মানতে পেরেছি, আমি আবেগে ভাসিনি। আমার এলআইসিতে 1000-এর নিচে স্টপ লস ছিল, যে 1000-এ গেলে আমি বেরিয়ে যাব, 1000-এর নিচে গেছে আমি বেরিয়ে গেছি, যে আমি নিয়ম মানতে পেরেছি। আমি জানি যে নিয়ম মেনে যদি চলি তাহলে ব্যাক টেস্টেড জিনিস, এবং হিস্ট্রিতে যত লোককে আপনি যারা সাকসেসফুল ট্রেডার তাদেরকে প্রশ্ন করুন, যারা একদম সত্যিকারের সাকসেসফুল ট্রেডার, তারাও বলবে নিয়ম মেনে চললে আপনার সেই নিয়মের উপর ভর করে কিন্তু আপনি যা লস করেছেন তার থেকে অনেক বেশি মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে, কিন্তু নিয়ম ফোকাসে করে মেনে চলতে হবে। তাই জন্য আমি যখন বেরিয়ে গেছি আই ওয়াজ হ্যাপি যে আমি নিয়ম মানতে পেরেছি। এইবার আমি স্টক খুঁজলাম, সেই অনুযায়ী আমি গেলাম। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু এটাকে আগে বলে। প্রথম রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্টের মেন কথা হচ্ছে আপনি নিজের উপর কন্ট্রোল আছে কিনা, না হলে তো এই কথাগুলোর কোনো মানেই হয় না। রিস্ক ম্যানেজমেন্ট আপনি জানেন যে টোটাল পোর্টফোলিওর 2%, 5 বা 3%-এর বেশি লস নেওয়া যাবে না, সেই অনুযায়ী পজিশন সাইজ ক্যালকুলেট করে পজিশন সাইজ নেওয়া উচিত। এইগুলো হয়তো অনেকেই আপনারা জানেন, কিন্তু করতে পারেন কি, আসল করার সময় করেন না। কেন করেন না? মাইন্ডসেট, সাইকোলজি আটকে দেয় আপনাকে। সেই সাইকোলজি থেকে বেরোন, সেটার উপর ফোকাস করুন, ঠিক আছে? রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট বলে আমি 1 ঘন্টা ডায়লগ মারতে পারি, আপনিও শুনবেন 1 ঘন্টা ডায়লগ, করবেন অন্যই, কারণ সাইকোলজির উপর আপনি দখলটা নিতে পারেননি। সাইকোলজি আমরা কি করবে, যদি আমার 10,000 টাকা লস হয়ে যায়, আমাদের মাথায় সবসময় 10,000 টাকাই লসের কথাই চলবে। এই যেদিন আমার 38,000 টাকা লস চলছিল, এখানে আমার 38,000, আমি এটাকে এবার করে দিই, 38,000 টাকা লস চলছিল, তাই তো? আমি 38,000 টাকাই মাথায় রাখবো কি? যদি ওটাই রাখি তাহলে তো আমি কোনো ডিসিশনই নিতে পারবো না। বা এটা তো রানিং পজিশন দেখাচ্ছিলাম, যখন আমার হার্ডকো এইসব থেকে লস হয়ে বেরিয়ে গেলাম, ধরুন 10,000, 20,000 যাই আমার লস হয়েছে, কথার কথা বলছি, আমি যদি ওটা মাথায় রেখে বসে থাকি, সেটা কি কোনো কাজে দেবে? আমার কাজে তো দেবে না। বরং আমি ভাববো যে হ্যাঁ, আমি প্রসেস ফলো করেছি কিনা, লস হয়েছে কিন্তু আমি কি প্রসেস ফলো করে লস করেছি না প্রসেস ফলো করে লস করেছি। যদি না প্রসেস ফলো করে লস করি, ভুলভাল ট্রেড করে লস করি, দেন ইট ইজ তাহলে আমার মন খুব খারাপ হওয়ার কথা। আমি ট্রেড থেকে তখন কিছু সপ্তাহ বিরতি নিয়ে আবার নিজেকে রিঅ্যালাইন করে আসবো। যদি দেখি না আমি নিয়ম ফলো করেছি, স্টপ লস ছিল, হিট করে বেরিয়ে গেছি অ্যাজ পার রুল, ঠিক আছে, এবার পরের সিচুয়েশন বা পরের সেটআপে আমি পরের স্টক খুঁজবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাহলে ঠিক আছে। এটাই হচ্ছে রিস্ক আর মানি ম্যানেজমেন্টের মেন ব্যাপার, যেটা উপরে আমাদের বেশি ফোকাস করতে হয়। নাহলে নর্মাল জিনিস তো জানেন, আবার একটু বলে দিচ্ছি, ওই একটা মানে আপনার যদি পোর্টফোলিওর প্রত্যেকটা যদি স্টপ লস হিট হয়, তাও টোটাল পোর্টফোলিওর যাতে 2 থেকে 3%-এর বেশি, বা খুব অ্যাগ্রেসিভ হলে 4% হতে পারে, তার বেশি যাতে আপনার অ্যাকাউন্ট ইকুইটি না ড্রডাউনে চলে যায়, এটার উপর নজর রাখবেন। মানে ওই নয় যে একটা ট্রেডে পরপর যদি স্টপ লস হিট হয় আপনার পোর্টফোলিওর 20% শেষ হয়ে গেল, তাহলে তো ঘুরে দাঁড়াতে পারবেন না, সেরকম নয়, ঠিক আছে? লেভারেজ প্রোডাক্টে কাজ করবেন না, ডেলিভারিতে মার্জিন নিয়ে ওসব নিয়ে নয়, এক্সপিরিয়েন্স হয়ে নিন, পরে সেগুলো করবেন, এখন নয়, এইসব মার্কেট সাইকেলে নয়। এই যে ডিসিপ্লিনগুলো, এইগুলোও রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের একটা অঙ্গ, এই জিনিসগুলোকে ফলো করুন, ঠিক আছে? আজকে আমি মেনলি ইকুইটির উপর বললাম। যদি আপনাদের ডিমান্ড থাকে, আমি নিচে কমেন্ট পাই, তাহলে নিশ্চয়ই আমি ফিউচার অ্যান্ড অপশনের উপর এরকম লস রিকভারির একটা পয়েন্টসের উপর একটা ভিডিও নিশ্চয়ই বানিয়ে দেবো। কিন্তু এইটার উপর প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আপনাদের সামনে এই যে 4টে পয়েন্ট আমি শেয়ার করলাম, আশা করতে পারি 4টের মধ্যে যদি কিছু পয়েন্টও আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, প্রসেস অনুযায়ী, কোনো স্টক অনুযায়ী নয়, নয়, যদি প্রসেসটা ফলো করতে পারেন, তাহলে দেখবেন একটা অন্যরকম ট্রেডার হয়ে উঠতে পারবেন বলে মনে হয়। এখানে তো কোনো গ্যারেন্টিড ব্যাপার নয়, অ্যাটলিস্ট আমার এই 4টে পয়েন্ট কিন্তু আমার নিজের লাইফে খুব কাজে দিয়েছে, ঠিক আছে? তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর জন্যে কিন্তু যে ভিডিওটা আমি এখানে করেছি, সেই ভিডিওটা তো দেখবেনই, তার সাথে টেকনিক্যাল এবং সাইকোলজির উপর আমার কিছু ভিডিও আছে, মানে ট্রেডিং সাইকোলজির উপর, সেই ভিডিওর প্লেলিস্টটাও আমি এখানে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর এই দুটো যে ভিডিওর আপনার স্ক্রিনে চলে আসছে, সেটাকে অবশ্যই দেখবেন। চ্যানেলকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করে দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলকে। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।